হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো ডাব্লিউপি এসআই মেইনস রিজনিং এর আজকে হলো প্র্যাকটিস সেট 2। তো আমি অনন্যা ম্যাম আজকে তোমাদের সঙ্গে রয়েছি। খুব মন দিয়ে ক্লাসটা করো। প্রথমেই কিন্তু রয়েছে একটা পাজল এবং আজকে একটা হোমওয়ার্কও থাকবে তোমাদের জন্য পাজলের থেকে, ঠিক আছে? চলো দেখো, বলেছে 7 জন ব্যক্তি এ বি সি ডি ই এফ এবং জি সোমবার থেকে রবিবার পর্যন্ত 7টি ভিন্ন দিনে একটি পরীক্ষার জন্য আবেদন করেছে। তবে ক্রমটি একই নাও হতে পারে, এমন না যে এবিসিডি ইএফ জি পরপর হবে, ঠিক আছে? তো এই জিনিসটাকে আমরা কিভাবে সাজাবো খুব ভালো করে বুঝবে আগে। দেখো এখানে আমাদের শর্তটা কি কি দেওয়া রয়েছে, যে সি বুধবার আবেদন করেছে, ডি সি এর তিনজন পরে আবেদন করেছে, ই এবং ডি এর পর ই এবং ডি পরপর দিনে আবেদন করেছে, অ্যাডজাস্টেড মানে পরপর। বি ই এর 3 জন আগে আবেদন করেছে, বি ও ডি এর মাঝে যতজন আছে সি ও জি এর মাঝে ঠিক ততজন আবেদন করেছে, এফ এ এর আগে আবেদন করেছে, এ মঙ্গলবার ও শুক্রবার কোনোটিতে আবেদন করেনি। তো এই জিনিসগুলোকে করতে গেলে আমাদের প্রথমে কি কি জিনিস খেয়াল রাখতে হবে। দেখো আমরা কমন কোন জিনিসটা বেশি পাচ্ছি। এখানে দেখো সি পাচ্ছি, এখানে দুবার মানে 1 আর 2 যেটা, সেখানে সি এর সঙ্গে আমরা রিলেশন পেয়ে যাচ্ছি। আবার এখানে সি এর সঙ্গে ডি আছে, আবার ডি এর সঙ্গে দেখো এখানে দুটো জিনিসের রিলেশন পাচ্ছি, ঠিক আছে? ডি এর সঙ্গে রয়েছে হলো ই এর সঙ্গে এখানে আবার দুটোতে আমরা রিলেশন পাচ্ছি। নেক্সট রয়েছে হলো বি এর সঙ্গে কিন্তু এখানে আমরা রিলেশন পাচ্ছি। বাকিটা আমাদের দেখো এই যে সি জি এফ এ, বাকিটা আমাদেরকে সেই হিসাব করে কিন্তু বসাতে হবে। সি এর সঙ্গে আমরা এখানেও একটা রিলেশন পাচ্ছি। তো সি এর সঙ্গে রিলেশন দেখো 3টে, তার মানে সিটাকে আমরা সবার আগে ইউজ করব, তারপরে আমরা নেক্সট আসবো, তারপরে ডি, তারপরে বাকিগুলো। তো কি লিখবো? উপরিউক্ত সমস্যাটি টেবিল আকারে সাজালে পাই। তো বলেছে 7 জন ব্যক্তি সোম থেকে রবিবার পর্যন্ত, তাই তো? তাহলে লিখলাম সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। দেখো এতগুলো খোপ আমরা কেন টানলাম? দুটো খোপ টানবে পারলে একটাতে পেন্সিল ইউজ করবে, ঠিক আছে? পেন্সিল দিয়ে প্রথমে করবে, তারপরে পেন দিয়ে করবে। কেন বলছি আমি, কারণ অনেক সময় দেখবে পসিবিলিটি দুরকম থাকে, ঠিক আছে? এবার ওই দুরকম পসিবিলিটির ক্ষেত্রে কি হয়, যে আমাদেরকে ঠিক করতে হয় যে এটাও হতে পারে আবার অন্যটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সেই পসিবিলিটি গুলোকেও কিন্তু লিখে ফেলবো, যেন মাথায় রাখার জন্য কষ্ট করতে না হয়। তো প্রথম সূত্রটা কি বলেছে, সি বুধবার আবেদন করেছে, তার মানে বুধবারে সি হবে, চোখ বন্ধ করে আমরা সি বসিয়ে দিলাম, 3টে কলামেই সি বসিয়ে দিলাম, কারণ যেরকম পসিবিলিটি পাবো 3টেতেই বসাবো, তারপরে যেটাতে সেট হবে সেটা আমার অ্যান্সার হবে, ঠিক আছে? আর যদি পারো এটা পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে। দেখো ডি সি এর 3 জন পরে আবেদন করেছে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, 3 জন পরে, এটা মানে কি? গ্যাপ অফ 2, মানে ধরো এ বি সি ডি, যদি বলে এ এর 3 জন পরে, তার মানে এ এর পরে আমাকে দুটো ঘর গ্যাপ দিতে হবে, তারপরে হবে পজিশনটা, 3 জন পরের পজিশন সেইটা হবে। এটা কিন্তু রুলস, ঠিক আছে? এটা মনে রাখবে। 3 জন পরে মানে গ্যাপ অফ 2, 4 জন আগে মানে গ্যাপ অফ 3, ওটাও লিখে দিচ্ছি। ধরো বললো 4 জন আগে, তার মানে গ্যাপ অফ 3। এগুলো কিন্তু গুলিয়ে যায়,
ঠিক আছে? এগুলো একদম ভালো করে মাথায় সেট করে নেবে এই দুটো জিনিস। এবারে দেখো কি হলো। বলেছে ডি সি এর ৩ জন পরে আবেদন করেছে। তার মানে সি এর পরে গ্যাপ অফ 2 বৃহস্পতিবার আর শুক্রবার, গ্যাপ দিয়ে তারপরে হবে হলো ডি। এখানে কোনো রকম কনফিউশনের ব্যাপার নেই, ঠিক আছে? নেক্সট কি বলেছে, ই এবং ডি পরপর দিনে আবেদন করেছে। তার মানে পরপর মানে কি পাশাপাশি হবে, ধরো সি আর ডি পাশাপাশি। এবার পাশাপাশি কিরকম হতে পারে, হতে পারে শুক্রবারে অথবা হতে পারে রবিবারে, কারণ আমরা তো জানি না কোন বারে হবে, সেটা শুক্রবারে হতে পারে রবিবারে হতে পারে, ঠিক আছে? নেক্সট কি বলেছে, বি ই এর ৩ জন আগে আবেদন করেছে, বি ই এর ৩ জন আগে, তাহলে ই এর ৩ জন আগে মানে গ্যাপ অফ 2 দিয়ে এখানটা হতে পারে বি, যদি এখানে ই ধরি, আর যদি এখানে ই ধরি তাহলে বি হতে পারে এই পজিশনে, ঠিক আছে? বি ও ডি এর মাঝে যতজন আবেদন করেছে, দেখো বি আর এদিকে ডি, তাহলে বি আর ডি এর মাঝখানে এখানে কতজন আছে, 1 2 3 জন। আবার যদি এইটা আর এটা ধরি তাহলে বি আর ডি এর মাঝখানে কতজন আছে, একজন, আর এখানে আছে হলো 3 জন, তাই তো? তাহলে বি আর ডি এর মাঝে যতজন আবেদন করেছে সি ও জি এর মাঝে ঠিক ততজন। তাহলে যদি আমি বি আর ডি ধরি তাহলে এখানে 1 2 3, আবার যদি সি ধরি এখানটাতে যদি জি ধরি তাহলে 1 2 3 হচ্ছে, মিলে যাচ্ছে। আবার বি আর ডি, বি আর ডি এর মাঝে এখানে কতজন আছে, একজন আছে। আবার যদি সি এর এখানটাতে আমরা জি ধরি তাহলে এখানেও হচ্ছে একজন। তাহলে আমার পসিবিলিটি আছে জি কোথায় কোথায় হতে পারে, এখানেও জি হতে পারে, এইখানটাতেও জি হতে পারে, ঠিক আছে? অথবা সি আর জি, জি আমার এরকম পজিশনেও হতে পারে, সি আর জি এর মাঝে এখানে একজন, ঠিক আছে, কারণ এই ঘরটাই একমাত্র খালি রয়েছে। আচ্ছা, নেক্সট দেখো বলেছে এফ এ এর আগে আবেদন করেছে, আবার এ মঙ্গলবার আর শুক্রবার কোনোদিনই আবেদন করেনি। তার মানে মঙ্গল আর শুক্র আমি কোনো পজিশনে এ কে বসাতে পারবো না। তাহলে কোন দিন বসাতে পারি আমি এ কে, সোমবারে আমি এ কে বসাতে পারি, তাই তো? সোমবারে যদি এ কে বসাই তাহলে দেখো বলেছে এফ এ এর আগে আবেদন করেছে, তার মানে এখানে কিন্তু মিলছে না, ঠিক আছে? এফ এ এর আগে কিন্তু এখানে হচ্ছে না, তাহলে এটা আমাদের পসিবিলিটি হবে না। এবারে বলেছে যে দেখো জিটাকে যদি আমরা চেঞ্জ করি, ধরো জিটা এই পজিশন থেকে আমি এখানে নিলাম, মানে এই পসিবিলিটিটাকে আমরা যদি ধরি, তাহলে আমরা এ কে যদি এখানে বসাই, দেখো এ কে আমরা তাহলে কোথায় বসাতে পারি, এ কে আমরা বসাতে পারি মঙ্গলবারে, হবে না, তাই তো? মঙ্গলবারে হবে না, শুক্রবারেও হবে না। তাহলে আমার কোন পজিশনটা ফাঁকা আছে, সোমবার ফাঁকা, বৃহস্পতিবার ফাঁকা। সোমবার আমরা এ বসাতে পারবো না, এখানে এ সোমবারে হবে না। কেন হবে না, কারণ এ এর আগে এফ আবেদন করেছে, তো সোমবারের আগে আর কোনো দিন কিন্তু আমরা পাচ্ছি না। তাহলে আমরা এ কে কোথায় বসাবো, এ কে বসাবো হলো বৃহস্পতিবারে। আর যদি সোমবারে আমরা এফ বসাই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, যে এফ এ এর আগে আবেদন করেছে, এ এর আগে এফ আবেদন করেছে, এ মঙ্গল আর শুক্র কোনোবারে বসেনি। বি আর ডি এর মাঝখানে দেখো, বি আর ডি এর মাঝখানে 1 2 3, আবার সি আর জি, সি আর জি এর মাঝখানেও 1 2 3, মিলে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে, বি ই এর 3 জন আগে আবেদন করেছে, ই এর 3 জন আগে, তার মানে গ্যাপ অফ 2 দিয়ে হলো বি, মিলে গেল। আচ্ছা, ই এবং ডি পরপর দিনে আবেদন করেছে, ই আর ডি পরপর দিনে আবেদন করেছে। তারপরে ডি সি এর 3 জন পরে, ডি সি এর 3 জন পরে, গ্যাপ অফ 2। আর কি হচ্ছে, সি বুধবারে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, যে আমাদের এইগুলো কিন্তু আর কাজে লাগলো না, এগুলো আমরা ইউজ করে আমরা এটা একটা সঠিক ক্রম পেয়ে গেলাম। এফ বি সি এ ই ডি জি, সোম থেকে রবিবার পর্যন্ত সাজালে এটা পাওয়া যাবে, ঠিক আছে? এবার এগুলোর উপরে যখন প্রশ্ন থাকবে তখন সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো বুঝতে পেরেছো কিভাবে করতে হবে? আশা করি তোমরা নিজেরাও করেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 দেখো, বলেছে সড়ক দুর্ঘটনার পর দেখলেন 3 জন গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে আছে, কিন্তু ঘটনাস্থলে বড় ভিড় জমে গেছে, অনেকেই মোবাইল বের করে ভিডিও করছে। আপনি প্রথমে ভিডিও করা লোকদের লাঠিপেটা করে সরাবেন, ট্রাফিক বন্ধ করে স্ট্রেচার অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠাবেন, ভিডিও করা লোকজনকে নিজেরাই অ্যাম্বুলেন্স ডাকতে বলবেন, আহতদের জিজ্ঞাসা করবেন কে দোষী। তাহলে কি হবে,
উপরিউক্ত ক্ষেত্রে আমি অপশন বি ট্রাফিক বন্ধ করে স্ট্রেচার বা অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠাবো। যেহেতু এখানে পাঠাবেন বলেছে, আমি হিসেবে যেহেতু লিখছি হাসপাতালে পাঠাবো। দাঁড়ি প্যারা চেঞ্জ করে সড়ক দুর্ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আহতদের জীবন রক্ষা। দাঁড়ি এজন্য প্রথমে ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করে ট্রাফিক সাময়িকভাবে বন্ধ করতে হবে, যাতে উদ্ধার কাজে বাধা না আসে। দাঁড়ি এরপর দ্রুত অ্যাম্বুলেন্স বা স্ট্রেচারের ব্যবস্থা করে আহতদের হাসপাতালে পাঠানো জরুরি। এমন পরিস্থিতিতে
লাঠি পেটা করলে পরিস্থিতি আরো অশান্ত হবে এবং সময় নষ্ট হবে। দায়িত্ব, এই যে ভিডিও করা লোকজনকে নিজেরাই অ্যাম্বুলেন্স ডাকতে বলবেন, তার মানে কি দায়িত্বটা অন্যের উপর দিয়ে দেওয়া, তাই তো? তাহলে কি লিখবো? দায়িত্ব অন্যের উপর ছেড়ে দেওয়া পেশাগত দায়িত্ববোধের পরিপন্থী। নেক্সট, আহতদের জিজ্ঞাসাবাদ করবেন কে দোষী, তাই তো? দোষ নির্ধারণ পরে করা বাঞ্ছনীয়। জীবন বাঁচানো আগে প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই হলো যুক্তিতর্কের যে প্রশ্নগুলো আসে সেই ধরনের একটা প্রশ্ন। নেক্সট, পরের প্রশ্ন দেখো, রয়েছে হলো একটা সিরিজ 1, 6, 15, তারপর কোশ্চেন মার্ক 45, 66, 91। তাহলে লিখবো উপরিউক্ত সিরিজে 15 এর পরবর্তী সংখ্যা অনুপস্থিত। ঠিক আছে, 15 পরবর্তী সংখ্যা অনুপস্থিত। সিরিজটি হলো 1, 6, 15, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে থাকছে 45, 66, 91। আমরা এখানে কি পাচ্ছি? 5 যোগ করলে 6 পাচ্ছি, 6 এর সঙ্গে 9 যোগ করলে 15 পাচ্ছি। এখানটা জানি না কি করতে হবে, এখানেও জানি না কি করতে হবে। 45 এর থেকে 66 দেখো কত হচ্ছে? 2, 21 যোগ করতে হচ্ছে, আবার এটার সঙ্গে হলো 25 যোগ করতে হচ্ছে, তাই তো? এক্ষেত্রে একের সাথে 5 যোগ করলে সিরিজের পরবর্তী সংখ্যা 6 পাচ্ছি। ঠিক আছে,
1 এর সাথে 5 যোগ করলে সিরিজের পরবর্তী সংখ্যা 6 পাচ্ছি। অনুরূপে 6 এর সাথে 9 যোগ করলে 15 পাচ্ছি। ঠিক আছে? সুতরাং 5 ও 9 এর মাঝে গ্যাপ 4, অর্থাৎ 5 এর সাথে 4 যোগ করে 9 পাচ্ছি। ঠিক আছে, এটা হলো এই সাইডের টুকু। এবার এই সাইডের টুকু ব্যাখ্যা করে তারপরে আমরা মাঝখানেরটা লজিক দেব। আবার 45 এর সাথে 21 যোগ করলে 66 পাচ্ছি। আবার 66 সঙ্গে 66 সাথে 25 যোগ করলে 91 পাচ্ছি। এক্ষেত্রেও পূর্বের মতো 21 এর সাথে 4 যোগ করলে 25 হয়। তাহলে আমরা কি পেলাম? এখানেও পেলাম 5 এর সঙ্গে 4 যোগ করলে 9 হয়, আবার এখানেও পেলাম 21 এর সঙ্গে 4 যোগ করলে 25 হয়, তাই তো? সুতরাং 5, 9 এবং 21, 25 এর ক্ষেত্রে 4 যোগ করতে হচ্ছে উভয় পরিস্থিতিতে। সুতরাং 9 এর সাথে 4 যোগ করলে হয় 13। তার মানে 15 সঙ্গে আমাদেরকে এখানে কি বসাতে হবে? 13 যোগ করতে হবে। সুতরাং 15 এর সাথে 13 যোগ করলে পাই কত হবে? 5 আর 3 8, 1 আর 1 2, 28। তার মানে মিসিং নাম্বারটা আমরা যদি 28 ধরি, তাহলে 28 আর 45 এর মাঝে কত হচ্ছে? অনুপস্থিত সংখ্যা 28 হলে 28 এর সাথে কত হচ্ছে? 28 কত হলে 15 হবে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 হলে হাতে আমার 1 মানে 17। 17 যোগ করলে
হয় কত 45, তাই তো? আবার 17 এর সাথে দেখো 17, 18, 19, 20, 21 4 যোগ করলে 4 যোগ করলে হয় 21। তার মানে আমাদের পুরো মিলে গেল। এখানটা হলো 17, তাহলে পুরো মিলে গেল। সুতরাং 5, 9, 13, 17, 21, 25 প্রতি ক্ষেত্রেই প্রতিটি সংখ্যার সাথে 4 যোগ করে পরের সংখ্যা পাচ্ছি। সুতরাং সিরিজে অনুপস্থিত সংখ্যা হলো কত হবে 28। ঠিক আছে, জিনিসটা করা যতটা ইজি, যখন লজিক দিয়ে বোঝাবে তোমাকে কিন্তু প্রত্যেকটা জায়গা এক্সপ্লেন করতে হবে যে, ঠিক আছে? তো চলো, কেউ যদি মনে করো যে না তুমি আরো ছোট করে লজিক দিতে পারবে তাহলে দিও, কোনো প্রবলেম নেই, আমারটা একটু বড়ই হয়ে গেল লজিক দিতে গিয়ে। চলো নেক্সট কোশ্চেন। একটি শিশু তার বাবাকে খুঁজছিল। সে প্রথমে পূর্ব দিকে 90 মিটার এগোয়, এরপর ডান দিকে মোড় নেয় এবং 20 মিটার চলে। তারপর আবার ডান দিকে মোড় নিয়ে সেই স্থান থেকে 30 মিটার দূরে অবস্থিত তার কাকার বাড়িতে বাবাকে খুঁজতে যায়। সেখানে বাবাকে না পেয়ে সেখান থেকে উত্তর দিকে 100 মিটার এগিয়ে যায় একটি রাস্তায়, তার সঙ্গে তার বাবার দেখা হয়। শুরুর বিন্দু থেকে শিশুটি কত দূরে তার বাবার সঙ্গে দেখা করেছে? একটি শিশু তার বাবাকে খুঁজছিল। সে প্রথমে পূর্ব দিকে 90 মিটার এগোয়। পূর্ব দিকে 90 মিটার এগোয়। ঠিক আছে, পূর্ব দিকে 90 মিটার যায়। ধরি সে এ স্থান থেকে শুরু করে বি স্থানে 90 মিটার যায়। তাহলে কোথা থেকে শুরু করলো? এইটা এ পয়েন্ট, এখান থেকে শুরু করে চলে গেল বি পয়েন্টে। এটা কত মিটার? 90 মিটার। নেক্সট কি বলেছে? এরপর সে ডান দিকে মোড় নেয়। দেখো গেল এদিকে, তাহলে এই দিক হিসেবে রাইট সাইড কোনটা হবে? এটা হবে রাইট সাইড, এটা হবে লেফট সাইড, তাই তো? যখন পূর্ব দিক মুখ করে দাঁড়াবে তখন ডান দিকে এটা। বলছে ডান দিকে মোড় নেয় এবং 20 মিটার চলে। এরপর সে ডান দিকে 20 মিটার যায়। ধরি সে 20 মিটার গিয়ে
সি পয়েন্টে যায়। তাহলে কেমন হবে? এইটুকু হবে সি, 20 মিটার। ঠিক আছে, নেক্সট কি বলেছে? তারপর আবার ডান দিকে মোড় নিয়ে সেই স্থান থেকে 30 মিটার দূরে অবস্থিত তার কাকার বাড়িতে যায়। এবার দেখো তার মুখ কোন দিকে এখন? তার মুখ হলো দক্ষিণ দিকে। এটা যেন কখনো গুলিয়ে না যায়। ঠিক আছে, যদি উত্তর দিক নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, যখন নর্থে ফেস করে থাকবে তখন এটা হলো রাইট, এটা হলো লেফট। আর যখন সাউথে ফেস করে থাকবে তখন কি হবে? এটা হলো রাইট, এটা হলো লেফট। যখন ইস্টে ফেস করে থাকবে এটা রাইট, এটা লেফট। যখন ওয়েস্টে ফেস করে থাকবে এটা রাইট, এটা লেফট। এটা যেন গুলিয়ে না যায়। তো এবার কি হলো? আবার সে ডান দিকে মোড় নিয়ে 30 মিটার দূরে কাকার বাড়িতে যায়। আবার সে ডান দিকে মোড় নিয়ে 30 মিটার দূরে কাকার বাড়ি যায়। তাহলে ডান দিকে মোড় নিল, 30 মিটার গেল। ধরি কাকার বাড়ি ডি পয়েন্টে। তাহলে এটুকু হলো ডি, 30 মিটার। ঠিক আছে, আচ্ছা এবার সে কি করলো? এখানে বাবাকে না পেয়ে সে উত্তর দিকে 100 মিটার এগিয়ে একটি রাস্তায় বাবার সঙ্গে দেখা করে, তাই তো? এরপর সে উত্তর দিকে 100 মিটার গিয়ে বাবার সাথে দেখা করে। ধরি বাবার সাথে ই পয়েন্টে দেখা হয়। ধরি বাবার সাথে ই পয়েন্টে দেখা হয়। তাহলে 100 মিটার গেছে, তার মানে এখান থেকে 100 মিটার গেছে। এবার কি চেয়েছে? যে তার শুরু বিন্দু থেকে শিশুটি কত দূরে তার বাবার সঙ্গে দেখা করেছে। এবার দেখো স্টার্টিং পয়েন্টটা কোথায়? এইটা, এন্ড পয়েন্ট এটা। তাহলে শুরু বিন্দু থেকে সে কতটা দূরে গিয়ে বাবার সঙ্গে দেখা করলো, তার মানে আমাদেরকে বার করতে হবে এ ই এর দূরত্ব কত। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এইটুকু 30 মানে এটুকুও 30 মিটার। এখান থেকে এটা টোটালটা 90, তাহলে 30 হলে এটুকু কত হবে? 60 মিটার। আবার এইটুকু 20 মানে এ পাশটাও 20 মিটার, তাহলে এইটুকু কত হবে? 80 মিটার, কারণ টোটালটা হলো 100 মিটার। ঠিক আছে, তাহলে মিডল যে পয়েন্টটা, মিডল পয়েন্টটাকে আমরা ধরলাম, এটাকে নাম দিলাম এফ। মিডল পয়েন্টকে এফ নাম দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এ ই এর দূরত্ব বার করতে হবে। চিত্র থেকে পাই
কি পাচ্ছি, এবি ইজ ইকুয়াল টু 90 মিটার, এবি পেলাম 90 মিটার, সিডি হলো 30 মিটার। সিডি 30 মিটার ইজ ইকুয়াল টু বিএফ। আবার এদিকে বিসি 20 মিটার, বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার ইজ ইকুয়াল টু ডিএফ। ঠিক আছে, বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার ইজ ইকুয়াল টু ডিএফ। সুতরাং এএফ কত হচ্ছে, এএফ হচ্ছে 60 মিটার, আর ইএফ হচ্ছে 100 মাইনাস 20, 80 মিটার। সুতরাং এইএফ একটি সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজ, তাই তো? সমকোণী ত্রিভুজে কি হয়, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কোনটা, এই ইজ ইকুয়াল টু লম্ব হলো ইএফ প্লাস ভূমি হলো এএফ, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইএফ এর ভ্যালু কত, 80 আর এটা 60, 80 স্কোয়ার প্লাস 60 স্কোয়ার, বা এই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 8 64, 6 6 36, বা এই ইজ ইকুয়াল টু রুট ওভার 0 0 4 আর 6 10 0, হাতে আমার 1 3 1 4 আর 6 10, এই ইজ ইকুয়াল টু রুট ওভার 100 ইন্টু 100, বা এই ইজ ইকুয়াল টু 100। তাহলে সুতরাং কি চেয়েছে, যে শুরু বিন্দু থেকে শিশুটি কত দূরে তার বাবার সঙ্গে দেখা করেছে। তাহলে কি লিখব, শুরু বিন্দু থেকে 100 মিটার দূরে শিশুটি তার বাবার সাথে দেখা করেছে। ঠিক আছে, এইটা হবে হলো অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে এক ব্যক্তির দিকে আঙুল তুলে একজন পুরুষ একজন মহিলাকে দেখিয়ে বলল, একজন পুরুষ একজন মহিলাকে দেখিয়ে বলল, একজন ব্যক্তির দিকে আঙুল তুলে একজন পুরুষ একজন মহিলাকে দেখিয়ে বলল, ওর মা তোমার বাবার একমাত্র মেয়ে। ওই ব্যক্তি মহিলার সঙ্গে কি সম্পর্ক যুক্ত। তাহলে লিখব, উপরের বক্তব্যে বলা হয়েছে তার মা তার বাবার একমাত্র কন্যা। ঠিক আছে, এখানে
কোনো নারী বাবার একমাত্র কন্যা সে নিজেই, অর্থাৎ ওই ব্যক্তির মা সমান সমান সেই নারী নিজেই। সুতরাং ওই ব্যক্তি হলো নারীর পুত্র। মানে কি? দেখো এবার ভালো করে বোঝো ব্যাপারটা। ধরো এটা হলো সন, ঠিক আছে, এটা হলো সন আর এটা হলো মাদার। তো পুত্র কি বলল? ওই ব্যক্তি, একজন ব্যক্তি বলল যে ওর মা, মানে তার মা তার বাবার, হ্যাঁ, তার বাবার একমাত্র মেয়ে। তাহলে কি হচ্ছে যে মা হচ্ছে সম্পর্কটা, নারীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক কি হচ্ছে, ওই ব্যক্তি মহিলার সঙ্গে কি সম্পর্কযুক্ত? মা আর ছেলের সম্পর্ক। কারণ মা তার বাবার একমাত্র মেয়ে, মানে কি হবে? কন্যা হবে। তাহলে সে তার পুত্রের কি হবে? মা হবে, তাই তো? তাহলে কি লিখবো? অতএব নারীর সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক হলো মা। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 5টা রিজনিং। এইবারে থাকছে হলো তোমাদের HW। HW-তে একটা পাজল দিয়েছি, এটার অ্যান্সার তোমরা FB পেজে পেয়ে যাবে, FB পেজে প্রোভাইড করা থাকবে, তোমরা প্রত্যেকে ফলো করে নিও। ডেসক্রিপশনে কিন্তু লিংক পেয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের কিন্তু SI মেইনসের ক্লাস চলছে, তো এই ক্লাসে যারা যারা জয়েন করতে চাইছো তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটার ভ্যালিডিটি। নেক্সট, নোটিফিকেশন মেইনস পর্যন্ত এটার কিন্তু ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। তো যারা যারা জয়েন করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নিও, আর এই পাজলটা প্রত্যেকে কিন্তু সলভ করো, ঠিক আছে। চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।